আসসালামু আলাইকুম। আমরা বিগত প্রায় 2 মাস ধরে বলে আসছি যে মার্কেটের উপরে আমরা আস্থা রাখবো, মার্কেট বর্তমান সরকারের উপরে আমরা আস্থা রাখবো, মার্কেট খারাপ হবে না, মার্কেট ভালো হওয়ার অনেক সুযোগ আছে। অনেকেই দ্বিমত করছিলেন যে মার্কেট ভালো না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আমরা বরাবরই বলে আসছিলাম যে মার্কেট ইনশাল্লাহ ভালো হবে, এই সরকারকে আমরা আস্থায় রাখবো। আমরা এই কথাটাই বলছিলাম বারবার যে আমরা প্রতি মুহূর্তে, প্রতিদিন কারো না কারো প্রতি আস্থা রাখি। আমরা বর্তমান সরকারের উপরে আস্থা রাখবো যে মার্কেট ভালো হবে, সামনে মার্কেট ভালো হচ্ছে, 2-1 দিন কারেকশন, এটা এমন কোনো আহ, আহ, খারাপ কিছু না, বরং এই কারেকশন আমাদের দরকার, হেলদি কারেকশন আমাদের দরকার। মার্কেট যদি 5,300 পর্যন্ত আসে, 350 পর্যন্ত যদি কারেকশনে আসে, সেক্ষেত্রেও সেটা খুব দোষের কিছু হবে না, আসতেই পারে মার্কেট কারেকশন হয়ে 5,350 এই লেভেল পর্যন্ত। তো যাই হোক, 5,350-এ আসার আগে মার্কেটকে আগে 5,450 এই লেভেলটা ব্রেক করতে হবে। এত সহজ না, প্রত্যেকটা লেভেল ব্রেক করাই কঠিন। যদি 5,450 লেভেল ব্রেক করে, তাহলে আমরা পরবর্তী সাপোর্ট পাবো 5,350, বা মাঝখানে যে কোনো জায়গা থেকে মার্কেট ঘুরে যেতে পারে। যেটাই হোক, মার্কেটের একটা টানা মুভমেন্ট হয়েছে 350 পয়েন্টের, তার এগেনস্টে 100 পয়েন্ট বা 120 পয়েন্টের কারেকশন খুব যৌক্তিক, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে মার্কেটে যে কারেকশন হচ্ছে, গতদিনকে প্রায় 80 পয়েন্ট 83 পয়েন্ট মার্কেট বেড়ে যাওয়ার পরে মার্কেটে 40 পয়েন্টের একটা আপসাইড মুভ আমরা দেখেছি। 40 পয়েন্টের একটা কারেকশন কিন্তু গতকালকে হয়ে গিয়েছে, আজকে প্রায় 33 পয়েন্টের একটা কারেকশন আমরা দেখেছি। এই কারেকশনের মধ্য দিয়েও কিন্তু অনেকগুলো শেয়ার মুভমেন্ট ছিল গতকালকে। টোটাল ইন্স্যুরেন্স সেক্টর একটাও নেগেটিভ ছিল না। আজকেও আমরা দেখতে পেয়েছি জেড ক্যাটাগরি অনেকগুলো শেয়ার, টেক্সটাইল খাতের অনেকগুলো শেয়ার, এবং প্রকৌশল খাতের কিছু শেয়ার সামনের দিকে চলে আসছে। এটা ভালো মার্কেটের লক্ষণ। মার্কেট খারাপ হলে পারে, মার্কেট যদি ধস নামে, তাহলে পরে এরকম পরিস্থিতি হয় না, মার্কেটে প্যানিক সিচুয়েশন তৈরি হয়, আমরা প্যানিক হব না। আর সকালে একটা গুজব ছিল মার্কেটে যে বেক্সিমকো আর ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে, এটা আসলে উঠেনি, সামনে আপনারা জেনে গিয়েছেন অলরেডি, এটা সামনে তুলে নেওয়ার একটা পরিকল্পনা চলছে। এটা বহুদিন থেকেই মার্কেটে গুজব চলছে যে বেক্সিমকো লিমিটেড এবং ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে, এটা মার্কেটের জন্য খারাপ কিছু হবে না। যাই হোক, আমরা গতদিনকে বিস হ্যাচারি কিনেছিলাম, আপনারা জানেন। আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আমরা বিস হ্যাচারি কিনেছি, এবং গতকালকে এবং তার আগের দিন ধারাবাহিকভাবে পরপর দুইটা ভিডিওতে আমি জেড শেয়ার নিয়ে আলোচনা করছি যে মার্কেট যদি একটু স্লো হয়, মার্কেট যদি হালকা সাময়িক শ্যালো কারেকশনের মুখে পড়ে, তাহলে পারে জেড শেয়ারগুলোর সামনে মুভমেন্ট করা যথেষ্ট সুযোগ তৈরি হবে। আলহামদুলিল্লাহ সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে অনেকগুলো জেড, বিস হ্যাচারি, তারপরে এসকে ট্রিমস, শ্যামপুর সুগার, তারপরে ঝিল বাংলা, এরকম বেশ কিছু জেড শেয়ার সামনে চলে আসছে, যেগুলো আজকে হল্ট ছিল। সারাদিনই কোনো কোনো শেয়ার হল্ট ছিল, কোনো কোনো শেয়ার শেষের দিকে এসে হল্ট হয়েছে। তো এটা মার্কেটের জন্য মোটেও খারাপ কিছু না। কোনো না কোনো সেক্টর যদি মার্কেটে আগায় থাকে সামনে, তাহলে পরে মানুষ প্যানিকড হবে না। আর মার্কেটের বড় ধরনের পতনের সময় আমরা মার্কেটে প্যানিক সিচুয়েশন দেখতে পাই। ঠিক আছে, তো চলেন আমরা আলোচনা করি যে আমরা বিস হ্যাচারির কি অবস্থা একটু দেখবো। তারপরে আমরা দেখবো যে আজকে আমরা দুইটা শেয়ার কিনেছি, একটা জেড এবং একটা এ ক্যাটাগরি শেয়ার, ওই শেয়ার দুটার কি অবস্থা সেটা দেখবো। এবং আগামীকালকে কেনা উপযোগী দুইটা শেয়ার আমি আপনাদের সামনে উপস্থাপন করবো, যে শেয়ারগুলো আপনারা কিনতে পারবেন আগামী দিন, যে শেয়ারগুলো আমাদের পেজ থেকে, আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য একটা গিফট থাকবে। তো আমরা বিস হ্যাচারি দিয়ে শুরু করি। আগে চলে আমি যদি টেকনিক্যাল বিশ্লেষণ করতে যাই, তাহলে পরে হয়তো আপনাদের কারো কারো সুবিধাই হয়, একটু জিনিসগুলো দেখার সুযোগ পান যে কেন সেটা ভালো হলো, আবার ভিডিওর কলে বড় হয়। আমরা বিস হ্যাচারিতে দেখতে পাচ্ছিলাম যে শেয়ারটা একটা ট্রেন্ড লাইন, ডায়াগোনাল, এটাকে ডায়াগোনাল ট্রেন্ড লাইন বলে, ডায়াগোনাল ট্রেন্ড লাইন ব্রেক হয়েছিল শেয়ারটাতে 23শে মে তারিখে, এবং আমরা এদিকে ভলিউম দেখতে পাচ্ছি। এই ভলিউমটার কারণে এই ভলিউমটাকে ছোট মনে হচ্ছে, কিন্তু সেদিকে ভলিউমটা একেবারে ছোট ছিল না। আমরা এই ভলিউমটা দেখেন, এই ভলিউমটাকে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম নিয়ে ব্রেকআউট হয়েছিল। আমাদের এখানে একটা গ্যাপ আপ ওপেন ছিল শেয়ারটাতে, গ্যাপ আপ ওপেন, হাই ভলিউম, ট্রেন্ড লাইন ব্রেকআউট, অ্যালার্ট দিচ্ছিল যে এই শেয়ারটাতে স্মার্ট মানির অ্যাক্টিভিটিস শুরু হয়ে গিয়েছে। এবং আমরা এখানে বেশ কয়েকটা 2-3টা বেবি ক্যান্ডেল দেখতে পাই কারেকশন ডেতে, এবং এই বেবি ক্যান্ডেলগুলো দিয়ে আমাদের এই দুইটা ক্যান্ডেলের যোগফল হবে হচ্ছে একটা ক্যান্ডেল। কেমন, এই দুইটা ক্যান্ডেলের যোগফল দিয়ে প্রথম ক্যান্ডেলকে ব্রেকডাউন করতে পারি নাই। ওকে ফাইন, আমরা এই শেয়ারটাকে লোকেট করেছিলাম তখনই যে শেয়ারটা সামনে ভালো হতে পারে, ভালো হতে যাচ্ছে। একই সিচুয়েশন বেস্ট হোল্ডিং এও ছিল, কিন্তু আমি দেখাবো আপনাদেরকে সিচুয়েশনগুলো, যাতে আপনারা পরবর্তী পর্যায়ে এই সিচুয়েশনগুলোকে কাজে লাগাতে পারেন। এই একই সিচুয়েশন আমরা আজকে যে শেয়ারটা কিনলাম, সেই শেয়ারটাতেও ছিল।
চমৎকার। আজকে যখন সে উকি মারছিল আমাদের এই ব্রেকআউট ক্যান্ডেলের মাথার উপরে প্রায় যখন উকি দিচ্ছিল, দেখেন এই ব্রেকআউট ক্যান্ডেলের বরাবর শেয়ারটা ওপেন হয়েছে এবং এবং আমি দেখছিলাম যে শেয়ারটা কি করে, যদি নিচের দিকে না নামে তাহলে এই শেয়ারটা ডেফিনেটলি পরের দিনকে কেনার উপযোগী, মানে পরের দিনকে শেয়ারটা সার্কিট লাগবে। চমৎকার। আমরা 30 টাকা 70 পয়সা, 30 টাকা 60 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা বাই করি। আজকে শেয়ারটা চমৎকার 10% একটা গ্যাপ তৈরি হয়েছে। শেয়ারটা চয়েস করার আরেকটা কারণ ছিল যে শেয়ারটা রিস্ক রেওয়ার্ড রেশিও ছিল 1:5। তার মানে আমি যদি এই শেয়ারটা যদি আমার স্টপ লস হিট করে 29 টাকায়, তাহলে পরে আমার লস হবে 1 টাকা 80 পয়সা, এগেনস্টে আমি প্রফিট করব 10 টাকা, মানে প্রায় 1:5 উপরেও 1 টাকার এগেনস্টে লস করে আমার এখানে প্রফিটের সম্ভাবনা থাকবে প্রায় 5 টাকার উপরে। আপনি যদি এরকম সেট আপ পান, যদি 10 বার আপনি এন্ট্রি দেন, 5 বারই আপনার লস হচ্ছে, হোক 5 বারে আপনি লস করবেন 5 টাকা, 1:5, 1 টাকা করে লস হবে 5 টাকা। আর 10 বারের মধ্যে 5 বার লস করলেন, ভালো লস হলো 5 টাকা। আর যে 5 বার লাভ হবে সেই 5 বারে আপনি লাভ করবেন কত টাকা? 25 টাকা। 5×5 = 25 টাকা। আপনি 25 টাকা থেকে 5 টাকা বাদ দেন, থাকে 20 টাকা। যদি 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও হয় তাহলে দেখবেন যে থাকে হচ্ছে 5 টাকা। যদি 1:3 হয় দেখবেন যে 3×5 = 15, আর এদিকে 5 10 টাকা। তো এই রিস্ক রেওয়ার্ড রেশিওটা আপনারা একটু ঠিক করে নিয়ে শেয়ার যদি এন্ট্রি দেন, এবং যদি আপনি 10 বার এন্ট্রি দিয়ে যদি 5 বারও লস করেন, তাও দেখবেন যে আপনার কাছে কিছু টাকা থাকছে। 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিওতে যদি আপনি 10 বার শেয়ার কিনে 5 বার লাভ করেন এবং 5 বার লস করেন, তাও দেখবেন কাছে আপনার লস কভার করেও 5 টাকা হাতে থাকছে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের বিউটি। তো যাই হোক, চমৎকার একটা টার্গেট রেশিও ছিল শেয়ারটাতে। আমাদের টার্গেট প্রায় 40 টাকার কাছাকাছি, আমাদের এন্ট্রি আছে 30 টাকা 70 পয়সা, 30 টাকা 60 পয়সা এই লেভেলে। একটা চমৎকার সেট আপ ছিল। এই একই সেট আপ চলেন আমরা বেস্ট হোল্ডিং এ পাই কিনা। বেস্ট হোল্ডিং, এই একই সেট আপ আমরা বেস্ট হোল্ডিং এও পাই, ঠিক এরকম জায়গায়। এই শেয়ারটা আমরা লোকেট করেছিলাম। এই শেয়ারটা চমৎকার একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট, আমাদের এখানে ভালো ভলিউম দুইটাতে ছিল, ব্রেকডাউন করতে পারেন। দেখেন কাছাকাছি সেট আপ 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও খুব সহসায় এখানে অ্যাচিভ হয়ে গিয়েছে। সেট আপ ছিল এটা একটা। কেমন? এই একই সেট আপে আমরা তালু স্পিনিং কিনেছি আজকে, সেম সেট আপ। ওখানে ডায়াগোনাল রেজিস্ট্যান্স ছিল আপনার বেস্ট হোল্ডিং এবং বিস হ্যাচারিতে, এখানে হরাইজন্টাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এই শেয়ারটা আমরা লোকেট করি গত 21শে মে, আমি যে এই শেয়ারটা সামনে ভালো হতে যাচ্ছে, এবং বিস হ্যাচারির মতো এখানেও একটা গ্যাপ আপ আছে, এবং এখানে আমরা দুইটা ক্যান্ডেলকে একত্রিত করে আমরা যে ক্যান্ডেল পাই সেই ক্যান্ডেলকে পেনিট্রেট করতে পারিনি। পরবর্তী ছোট ছোট যে মাঝারি সাইজের যে ক্যান্ডেলগুলো হয়েছিল সেই ক্যান্ডেলগুলো আমাদের এই দুইটা ক্যান্ডেলের গোড়াকে পেনিট্রেট করতে পারিনি। বিশেষত কিন্তু আমি সেটা দেখিয়ে আসছি আপনাদেরকে। ওকে ফাইন, আমরা শেয়ারটাকে ফলো করছিলাম, আমরা শেয়ারটাকে পার্সু করছিলাম, এবং আমরা এই শেয়ারটা আজকে এন্ট্রি দিই। আজকে শেয়ারটা ফুল এন্ট্রি সিগন্যাল দিচ্ছিল। আজকে প্রচুর ভলিউম ছিল শেয়ারটাতে, এবং এরকম ভলিউম অনেক দিন হয়নি। দেখা যাক এই ভলিউমটা শেয়ারটাকে উপরের দিকে তুলতে পারে কিনা, কত উপরে তুলে। এখানে 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও ইজিলি অ্যাচিভ করতে পারার কথা। দেখা যাক, আল্লাহ ভরসা। আমাদের এই শেয়ারটাতে বাই এন্ট্রি 8 টাকা 60 পয়সা এরকম রেটে, আল্লাহ ভরসা। তো আমরা আরেকটা শেয়ার কিনি আজকে, সেটা হচ্ছে এই ক্যাটাগরির আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং যদি না কেনা হয় আজকে, তাহলে এটা আপনার জন্য একটা অপরচুনিটি ছিল এই শেয়ারটাতে আজকে এন্ট্রি দেওয়ার। গতদিন শেয়ারটা ব্রেকআউট করেছে। টেকনিক্যাল অ্যানালাইসিস করে যদি শেয়ার কেনা যায়, তাহলে পরে অনেকগুলো বেনিফিট পাওয়া যায়। আপনি একটা শেয়ার কোথায় কিনছেন, একটা শেয়ার আপনি কোথায় বিক্রি করবেন, একটা শেয়ার কারেকশানে আসলে পরে শেয়ারটা রি এন্ট্রি দেওয়া যায় কিনা, শেয়ারটার স্টপ লস পয়েন্ট কোথায়, আমি 1 টাকা ঝুঁকি নিয়ে কয় টাকা প্রফিট করছি, এই সমস্ত বিষয়গুলো টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কিনলে একটা একটা করে আপনার সামনে হাজির হবে। আমরা শুধু সঠিক কাজটা করব। আমরা বিসিএসের মতন জায়গাতে শেয়ারে এন্ট্রি দিব, এটা সঠিক কাজ, ঠিক আছে। ডায়াগোনাল ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, ভলিউম পেয়েছে, অনেকগুলো বিষয় একত্রিত হয়ে গেছে, পজিটিভ সিগন্যাল দিচ্ছে, আমি এন্ট্রি দিব। আমি বেস্ট হোল্ডিং এ সিগন্যাল পাচ্ছি, আমি এন্ট্রি দিব। আমি তালু স্পিনিং এ সিগন্যাল পাচ্ছি, আমি এন্ট্রি দিব। আমি
আনোয়ার গ্যালভানাইজিং এ সিগন্যাল পাচ্ছি, আমি এন্ট্রি দিব। এই এন্ট্রি দেওয়ার মধ্যে দিয়ে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনি কয়েকটা শেয়ারের ক্ষেত্রে আপনার স্টপ লস হিট করবে, এটা স্বাভাবিক পার্ট অফ বিজনেস। এটা কিছু শেয়ারে আপনি প্রফিট করবেন। যদি 1:3 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও থাকে, তাহলে পর 2-1টা শেয়ার বা 3টা শেয়ারে লস করলে পর 10টার মধ্যে আপনার গায়েই লাগবে না, সেগুলো আপনার গায়েই লাগবে না। ফাইন। তো আনোয়ার গ্যালভানাইজিং এই শেয়ারটাতে আমাদের এন্ট্রি কল ছিল আজকে। গতদিনকে আমরা শেয়ারটা দেখি যে শেয়ারটা আমাদের ফার্স্ট এন্ট্রি কল ছিল অনেক আগে। এই শেয়ারটা আমাদের ফার্স্ট এন্ট্রি কল ছিল এপ্রিল মাসের 22 তারিখে। দীর্ঘ সময় শেয়ারটা এখানে রিঅ্যাকুমুলেশন হলো, এটাও এখানে ডায়াগোনাল ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে এবং এই দীর্ঘ সময় অ্যাকুমুলেশন হওয়ার পরে শেয়ারটা অনেকেই বিরক্ত হচ্ছিলেন। 22 এপ্রিল তারিখে শেয়ারটা দিয়েছে, শেয়ারটা বাড়লো না কেন, শেয়ারটা আমাদের স্টপ লসও হিট করছিল না, অনেকেই বের হয়ে গিয়েছিলেন আমাদের গ্রুপ থেকে। এইটুকু সময়ও দেওয়ার মতন মানসিকতা অনেকে ছিল না। যাই হোক, সেটা তো প্রত্যেকেরই ব্যক্তিগত স্বাধীনতা আছে, একটা শেয়ারে কতদিন থাকবেন বা একটা শেয়ারে বের হয়ে যাবেন কিনা। অনেকেই হয়তো শেয়ারটাতে বের হয়ে গিয়েছেন, আমরা নতুন করে আবার এন্ট্রি করি আজকে এই শেয়ারটাতে। অনেকেই এন্ট্রি নিয়েছেন আজকে। এই শেয়ারটার একটা উল্লেখযোগ্য দিক হলো যে একটা সুন্দর শক্ত একটা রেজিস্ট্যান্স 11 টাকা 114 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা আজকে ব্রেকআউট করেছে এবং এই রেজিস্ট্যান্সে প্রচুর ভলিউম ছিল, যে ভলিউমটা পার করতে পারিনি গত নভেম্বর মাসে, সেটা পার করে গিয়েছে আজকে। এটা একটা ভালো সাইন ছিল এই শেয়ারটার জন্য এবং উপরের দিকে স্পেস তৈরি হয়েছে, অনেকখানি বাড়ার সুযোগ তৈরি হয়েছে এই শেয়ারটাতে। আমাদের প্রাথমিক টার্গেট হতে পারে শেয়ারটাতে, পরবর্তীতে এই জায়গাতে প্রফিট টেকিং এর পরে, এবং এই জায়গাতে কোনো ভলিউম নেই সিগনিফিকেন্ট। কেমন এই লেভেলে 114 টাকার নিচে যে ভলিউমগুলো আছে, উপরে আমার সিগনিফিক্যান্ট ভলিউম নাই। এই শেয়ারটা উপরের দিকে ওঠার স্পেস অনেকখানি গতি নিয়ে বাড়ার সুযোগ পাবে এই শেয়ারটা এবং অনেকখানি প্রফিট পাওয়ার সুযোগ আছে এই শেয়ারটাতে। দেখা যাক টেকনিক্যালি এই সিগন্যালটা বাস্তবে রূপায়িত হয় কিনা। আমি আবারও বলি, আমরা শুধুমাত্র সঠিক কাজটা করব, টেকনিক্যাল সেট আপ পাবো, যদি সেট আপ মিলে আমরা এন্ট্রি নিব। তার মধ্যে 10টায় যদি এন্ট্রি নিয়ে আমরা 10টাতেই আমাদের প্রফিট হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। পৃথিবীর কারো হয় না, পৃথিবীর কোনো অ্যানালিস্টের হয় না। আমি নিজে একটা ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট ফোরামের সদস্য, সেখানেও তারা নিজেদের সফলতার হার 60%-এর বেশি দাবি করে না। তো যাই হোক, আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে কথা হলো। আগামীকালকে আনোয়ার গ্যালভানাইজিং কিনবেন কিনা, বা কিনলে পরে স্টপ লস পয়েন্টটা কোথায় হবে, বা রিটেস্টে আসলে কিনবেন কিনা, এটা একটা টেকনিক্যাল সেট আপের বিষয়। আপনারা সেই সেট আপটা ঠিক করে নেবেন, ইনশাআল্লাহ আশা করা যায়। আজকে ভালো মুভমেন্ট দিয়েছে এবং আমাদের পোর্টফোলিওতে আছে মনোস্পুল। এই শেয়ারটা আমাদের 101 টাকা এরকম রেটে কেনা। শেয়ারটা এই বিশাল বড় একটা শ্যাডো ওটা চারটাকেই নষ্ট করে দিয়েছে। আমি একটু বড় করে দেখাই, এটাকে স্প্রেড করে নিই। এই মনোস্পুল শেয়ারটা অনেক দিন এই জায়গাতে অ্যাকোমোডেট করে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে এই শেয়ারটা। এই জায়গাতে মনোস্পুল ট্রায়াঙ্গেল ব্রেকআউট করে শেয়ারটা একটা চমৎকার মুভ দিয়েছে, ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট ভলিউম, এবং পরবর্তী এখানে সেট আপ প্রায় সবগুলোর কাছাকাছি ব্রেকআউট, হাই ভলিউম ব্রেকআউট। পরবর্তী পর্যায়ে ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট ক্যান্ডেলটাকে পেনিট্রেট করতে না পারা, এবং এটাকে আমরা লাস্ট কিস বলি টেকনিক্যাল ভাষায়। লাস্ট কিসের পরে আজকে একটা পজিটিভ মুভমেন্ট, ফাইন, চমৎকার। যারা এই সেটা ধরে থাকেন, নিকটবর্তী টার্গেট 127 টাকা 30 টাকা, এরপরে টার্গেট আরো বাড়ানো যেতে পারে। ডবল ব্রেকআউট হয়ে গেছে সেটাতে, আশা করছি এই শেয়ারটা আমাদেরকে হতাশ করবে না। যারা কিনতে চান এই শেয়ারটাতে, আগামীকালকে কিনবেন কিনা এই জায়গাতে, এটা একটা ট্রেডেবল শেয়ার আগামীকালকের জন্য বিবেচনা করে দেখবেন। যদি মনে হয় যে কেনা যায়, তাহলে বা ডেফিনেটলি স্টপ লস কোথায় নেবেন এবং প্রফিট কোথায় নেবেন, এটা হিসাব করে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও মিলতে পারে, আপনি অবশ্যই এন্ট্রি দিতে পারেন এই শেয়ারটাতে। আমাদের লাস্ট না, পরবর্তী শেয়ার হচ্ছে বিডি অটোকার। বিডি অটোকার শেয়ারটা আমরা একবার ব্যবসা করেছি এই শেয়ারটাতে। আমরা একবার 192 টাকা 90 টাকা এরকম রেটে শেয়ারটা কিনে 235 টাকা এরকম জায়গাতে শেয়ারটাতে বিক্রি করে দিয়েছিলাম বিডি অটোকার। এবং বিডি অটোকার বেশ সময় ধরে এখানে অ্যাকুমুলেশন হয়েছে। অ্যাকুমুলেশন হওয়ার পরে এই শেয়ারটা আবার মুভ দেওয়ার চেষ্টা করছে। গত 3 তারিখে সে একটা পজিটিভ মুভমেন্ট দেওয়ার পরে মার্কেটে যে একটা চাপ গেল গতকালকে, সে চাপে সে পড়ে গিয়েছিল অনেকখানি ধাপাস করে।
সে আবার রিকভারি করেছে আজকে। যারা এই শেয়ারটা নিতে চান তারা এই শেয়ারটা আগামীকালকে এন্ট্রি দিবেন কিনা, 212 টাকা স্টপ লস ধরে শেয়ারটা এন্ট্রি দেওয়া যায় বিডি অটোকার। এবং বিডি অটোকারের উপরের দিকে আপসাইড স্পেস অনেকখানি আছে, অনেকখানি স্পেস আছে আপসাইড। কেমন, আমি যদি সাপ্তাহিক চার্টে দেখতে যাই তাহলে পরে আমার স্পেস উপরের দিকে অনেকখানি, আমাদের প্রায় প্রায় এতখানি স্পেস না বলি আপনাদেরকে, আপনারা অনেকেই নিতে পারেন না, আমি ছোট স্পেসটা বলি। 308 টাকা আমাদের প্রথম টার্গেট থাকলো এই শেয়ারটাতে, আরও টার্গেট হয়তো দেওয়া যাবে সামনে, আল্লাহ মালুম। তো এই শেয়ারটা এন্ট্রি দিবেন কিনা বা এন্ট্রি দিলে কোথায় দিবেন এটা বিবেচনা করে দেখতে পারেন। আজকে যখন গ্রুপের সাথে ডিসকাস করছিলাম বা শেয়ার নিয়ে যখন কথা বলছিলাম তখন অনেকগুলো জেড শেয়ার সামনে চলে আসছিল, অনেকগুলো জেড শেয়ার। তো অনেকগুলো জেড থেকে আমি আপনাদের সামনে দুই একটা জেড আলোচনা করি। জিপিএইচ ইস্পাত, আমি ডেইলি চার্টে আসি। ওকে ফাইন, জিপিএস ইস্পাত এই শেয়ারটা 17 টাকা 40 পয়সার একটা শক্ত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছিল। আমরা যদি দেখতে যাই তাহলে পরে আমি দেখতে পাবো এই জায়গাতে যে এইখানে একবার, তারপরে এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, এইটা পার করে গিয়েছে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এই শেয়ারটার জন্য আজকে এবং গতকালকে, এবং এই লেভেলটা ব্রেক ডাউন করেনি। আমরা এখানে একটা চমৎকার বেবি ক্যান্ডেলের পরে একটা গ্যাপ আপ ওপেন দেখতে পাচ্ছি, আমরা ভালো ভলিউম দেখতে পাচ্ছি এই জায়গাতে। সবকিছু মিলাই এটা একটা পজিটিভ সিগন্যাল। লাস্ট কেস কমপ্লিট করলো আজকে এই শেয়ারটা। ওকে, আমার খুব ইচ্ছা হচ্ছিল গ্রুপের সামনে এই শেয়ারটা নিয়ে একটু আলোচনা করি, কিন্তু আমাদের কাছে অলরেডি দুইটা জেড হোল্ড করছি আমরা, তাল্লো এবং বিসেচারি। এই নতুন আর একটা জেড এই শেয়ারটা, এবং যতদূর মনে পড়ে এই শেয়ারটাতে প্রচুর শেয়ার আছে, অনেকগুলো শেয়ার, মানে পাবলিকের কাছে ফ্রি ফ্লোট শেয়ার অনেক। তো যাই হোক, যদি ভুল না করি এটা একটা জেড শেয়ার, এবং এই শেয়ারটার সব কিছু পজিটিভ থাকা সত্ত্বেও আমি গ্রুপের সামনে এই শেয়ারটা উপস্থাপন করিনি, যে এতগুলো জেড নিয়ে এগুলোকে শেষ পর্যন্ত হ্যান্ডেল আমাকেই করতে হয়, আমার জন্য খুব বোঝা হয়ে যাবে। এটা একটা সম্ভাবনাময় শেয়ার। এই শেয়ারটার উপরের দিকে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও ইজিলি অ্যাচিভ করা যায়। আমাদের টার্গেট হচ্ছে এখানে 20 টাকা, শেয়ারটা 18 টাকা, স্টপ লস 17 টাকার কিছু নিচে সেট করা যেতে পারে, বা আমি যদি আরেকটু কনজারভেটিভ হই তাহলে 16 টাকা 80 স্টপ লস ধরে সেটাতে এন্ট্রি দেওয়া যায় কিনা। 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও হয়তো টাই পাওয়া যাবে এই শেয়ারটাতে। এটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে যাচ্ছে। জেট ক্যাটাগরি আর একটা শেয়ার হচ্ছে জেমিনি সি ফুড। জেমিনি সি ফুড একই ক্যাটাগরি, দেখেন একই সেম ক্যাটাগরি করে আছে। আমি আপনাদের শেয়ার করি, আমার এখানে গ্যাপ আপ ওপেন, প্রচুর ভলিউম, ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট, রিটেস্ট করতে আসছে পরপর 2-3টা ক্যান্ডেল দিয়ে, যে কোনো সময় এখানে একটা মুভ হতে পারে। আমি আগেই বলেছি আমরা সঠিক কাজটা বারবার করব। সঠিক কাজ বারবার করলে বারবারই আপনি সফল হবেন এমন না। পৃথিবীর এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসা আপনি বারবার করলে পারে একই পরিমাণ প্রফিট বা একই পরিমাণ বেনিফিট প্রতিবারই পাবেন। কোনোবার বেশি প্রফিট পাবেন, কোনোবার কম প্রফিট পাবেন, কোনোবার দেখবেন যে আপনার লস হচ্ছে, এবং এটাই হচ্ছে ব্যবসা। ব্যবসাতে কোনো সময় প্রতিবারই আপনি সফল হতে পারবেন না। সঠিক কাজটা আমরা প্রতিবার করব। জেমিনি সি ফুড ব্রেকআউট করেছে, রিটেস্ট করতে আসছে, এখন রিটেস্ট পয়েন্টে কোথায় কিনবেন? লাস্ট কেসে কিনবেন, না ডবল ব্রেকআউটে কিনবেন, নাকি একটা পজিটিভ ক্যান্ডেল দেখে কিনবেন? অনেকগুলো পদ্ধতি আছে ব্রেকআউট ট্রেডিং এর, প্রায় 5-6টা পদ্ধতি আছে। এই 5-6টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি আপনি প্রয়োগ করবেন, কোন পদ্ধতি আপনার জন্য সুইটেবল, সেটা আপনি ঠিক করবেন। করে সেটাতে এন্ট্রি দেওয়া যায় কিনা বিবেচনা করে দেখবেন। এটা একটা সম্ভাবনাময় জেড শেয়ার। আচ্ছা, বিসিএসআরির সাথে যে আরেকটা শেয়ার চলে গিয়েছিল জেডে, সেটা হচ্ছে এআইএল। এই শেয়ারটাতেও আমরা একটা সুন্দর পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। এই শেয়ারটা নজরে রাখতে পারেন। আমি আর টেকনিক্যাল বিশ্লেষণে গেলাম না, বিস্তারিত অনেক বড় হয়ে যাবে ভিডিও থেকে। সেক্ষেত্রে অনেকেই বলেন যে না, একটু ফান্ডামেন্টাল শেয়ার ছাড়া শেয়ার কিনবো না, ভালো শেয়ার কিনবো। আপনি শুধু খারাপ শেয়ারগুলোই সামনে নিয়ে আসেন। না, আমি শুধু খারাপ শেয়ারগুলো সামনে নিয়ে আসি না। যে শেয়ারগুলো সামনে ট্রেড করতে পারবে, প্রফিট দিতে পারবে, সেই শেয়ারগুলো আমি সামনে নিয়ে আসি। আমি তো একটা কোম্পানি কিনবো না, আমি কি বিসিএসআরি কোম্পানিটা কিনবো, না আমি জেমিনি সি ফুডের কোম্পানি কিনবো, নাকি আমি তালু স্পিনিং কিনতে যাচ্ছি? আমি তো কোম্পানি কিনছি না, আমি কিনছি একটা পণ্য। এই শেয়ারগুলো আমার কাছে একটা পণ্যের মতো। আমি কিনবো, আমি 15 থেকে 20 দিন শেয়ারটা হোল্ড করব ম্যাক্সিমাম। এই 15 থেকে 20 দিনের মধ্যে আমাকে একটা
আমাকে একটা ফলাফল দেবে এই শেয়ারটা। এমন পজিশনে আমরা কিনবো যে যে পজিশনে কিনলে পারে হয় সে আগামী 10 দিন বা 12 দিনের মধ্যে একটা পজিটিভ মুভ দিয়ে আমাকে কিছু প্রফিট দিয়ে যাবে, নতুবা সে সেট আপ ইনভ্যালিড করে দিয়ে আমাকে লস দিবে। কেমন? এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। আমি এখানে ট্রেড করতে আসছি, আমি এখানে 6 মাসের জন্য শেয়ার কিনতে আসিনি, আমি এখানে বিনিয়োগ করতে আসিনি দীর্ঘমেয়াদী সময়ের জন্য। বিনিয়োগের উপযোগী জায়গা বাংলাদেশ শেয়ার মার্কেট এখনো হয়নি। বিনিয়োগ করতে চাইলে পরে বিকল্প অনেক পদ্ধতি আছে, আপনার সেই পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন। আমি যেহেতু কোম্পানি কিনছি না, সেহেতু আমার কাছে কোম্পানির ফান্ডামেন্টাল দিকটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। আমি 10 থেকে 15 দিনের মধ্যে একটা ঝটিকা প্রফিট নিয়ে বের হয়ে যাব শেয়ার থেকে। সো আমার কাছে আমি শুধুমাত্র একটা জিনিসই চিন্তা করি যে এই শেয়ারটা আগামী 15 দিন মার্কেটে স্টেবল থাকবে কিনা, মার্কেট থেকে ডিলিস্টেড হবে কিনা, এটুকুই হচ্ছে আমার চাওয়া থাকে ওই শেয়ারটা থেকে, ওই কোম্পানি থেকে। যাই হোক, তো যারা একেবারেই মনে করেন যে না আমি ফান্ডামেন্টাল ছাড়া শেয়ার কিনবই না, তাদের জন্য দুইটা শেয়ার আজকে দিই। একটা হচ্ছে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা শেয়ারটা গত জানুয়ারি মাসে আমরা একটা বিশাল মুভমেন্ট দেখতে পেয়েছি এই জায়গাতে, আমি দাগায় রাখছি এই জায়গাতে। সেকেন্ড একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, শেয়ারটা মুভ দিয়ে দিয়েছে। 105 টাকা নিচে স্টপ লস দিয়ে আমরা শেয়ারটা এন্ট্রি দিব কিনা বিবেচনা করে দেখতে পারি। শেয়ারটার মুভমেন্ট আসছে, আমরা পরপর সিম্পল একটা হিসাব দেখেন, সিম্পল একটা হিসাব দেখেন যে কত সহজ অ্যানালাইসিস করা। এইটুকু জায়গার মধ্যে আমি সব মুছে দিই এটা, এইটুকু জায়গার মধ্যে আমার স্ট্রং বার কয়টা, মানে স্ট্রং বার বলেন, ট্রেন্ড বার বলেন, শক্তিশালী বার কোনটা, এখানে একটা এটা আমি নিই, আমি অ্যারো মার্কটা নিই। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমার স্ট্রং বার কয়টা, একটা, দুইটা, তিনটা। এগেনস্টে বিয়ারি স্ট্রং বার কয়টা, একটা। এই তিনটা বার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এখানে স্মার্ট মানি অ্যাক্টিভ। যদিও সিগনিফিকেন্ট ভলিউম এখনো বাড়ে নাই, কিন্তু তারপরও এই ক্যান্ডেলগুলো আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এখানে স্মার্ট মানি চলে আসছে। স্মার্ট মানির প্রত্যেকটা পদক্ষেপ, প্রায় প্রতিটা পদক্ষেপ ক্যান্ডেল দিয়ে ভলিউম দিয়ে তারপরে সাপোর্টেড ডিস্টেন্স দিয়ে, সুইট স্পট দিয়ে এই শেয়ারগুলোকে লোকেট করা যায়। তো আমরা সেই লোকেট করার বিষয়গুলো শিখবো। এটা একটা সম্ভাবনা আমার শেয়ার হতে যাচ্ছে, একটা ভালো ফান্ডামেন্টাল শেয়ার। যদিও ফান্ডামেন্টাল শেয়ারগুলো আপনাকে অতটা গতি দিবে না, হয়তো সময় নেবে, কিন্তু তারপর আশা করি স্টপ লসে হিট হবে না এই শেয়ারটাতে। 105 টাকা নিচে স্টপ লস ধরে কত কমে কিনতে পারেন ট্রাই করে দেখবেন, তারা হওয়ার দরকার নাই। ফান্ডামেন্টাল আর একটা শেয়ার হচ্ছে রেনেটা। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে ভালো ভলিউম হয়েছে। যদি আমাকে রেনেটা এবং স্কয়ার ফার্মের মধ্যে একটা বাছাই করতে বলেন, তাহলে পরে আমি রেনেটাকেই হয়তো চুজ করব। এই শেয়ারটা চমৎকার, ও একটা মুভ দিয়েছে। এখানেও আমরা স্টপ লস সেট করবো 401 টাকা এরকম জায়গাতে, যদিও খুব বড় স্টপ লস হয়, কিন্তু তারপরেও আমি ওই জায়গাতে স্টপ লস রাখার পক্ষপাতে। যদি আমি ট্রেড করতাম তাহলে পরে আমি স্টপ লস নিচে রাখতাম, আমি 414 টাকাতে স্টপ লস রাখতাম। কিন্তু যেহেতু আমি মানে ইনভেস্ট করার মানসিকতা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সেহেতু স্টপ লস একটু বড় রাখাটাই শ্রেয় হবে এই শেয়ারটাতে। তো এই দুটা শেয়ারের দিকে আপনারা খেয়াল করতে পারেন। অনেকগুলো শেয়ার ছিল আরও মার্কেটে, ধরেন রানার অটো ছিল, এই শেয়ারটা সামনে ভালো হতে পারে, আল্লাহ মালুম। এটা একটা চমৎকার ব্রেকআউট করেছে 41 টাকা 70 পয়সা এরকম জায়গাতে। আমরা ব্রেকআউট পয়েন্টগুলো ঠিক মতন বুঝতে পারি না অনেক সময়। ব্রেকআউট পয়েন্টগুলো যদি ঠিক মতন বুঝতে না পারি, তারপরে ভুলভাবে জায়গাগুলো চিহ্নিত করার কারণে অনেক সময় ভুল হয়ে যায়। আমাদের দেখেন এইটা ব্রেকআউট পয়েন্ট কেন বলছি, আমাদের এখানে একবার, দুইবার, তিনবার এই জায়গাগুলোতে পারেনি পার করতে, এবার পেরেছে। এবং এবার মূলত তুলনামূলকভাবে ভলিউম বেশি, এবার মাঝখানে ভলিউম কম ছিল কারেকশন ডেগুলোতে। সব কিছু মিলাই পজিটিভিটি উকি দিচ্ছে এই শেয়ারটাতে। তো কিছুটা কনফার্মেশন লাগবে, কনফার্মেশন পেলে পারে এন্ট্রি দিবেন কিনা স্টপ লস সেট করে, এটা আপনারা বিবেচনা করতে পারেন। আরও অনেকগুলো শেয়ার আলোচনা করা যেতে পারতো, বঙ্গজ, অ্যারামিড, তারপরে আরও অনেকগুলো শেয়ার ছিল। খামাকা ভিডিওর আর লেন্থ বড় না করি, অনেকেই দেখার ধৈর্য পান না। আজকে এ পর্যন্তই থাকলো। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আজকে আমরা অনেকগুলো কাজ করি। আমরা গতকালকে বিসিএসডি কিনেছি কিনা সেটা একটু আমরা দেখি, যে বিসিএসডি কে কে কিনেছিলেন গতকালকে। জেড ক্যাটাগরি শেয়ার দেখতে পাচ্ছেন না ভোটই বেশি পড়েছে, হ্যাঁ ভোটের তুলনায়, তারপরেও আমরা অনেকেই শেয়ারটা কিনেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনেক্সিল এবং সিল্কো ফার্মা দুইটাই আমাদের কাছে ছিল এবং আমরা হিউজ পরিমাণ প্রফিটে আছে শেয়ারটাতে। জেনেক্সিলে প্রায় 35%-এর মতো প্রফিটে আছে, সিল্কো ফার্মাতেও আমাদের কেনা 16 টাকার কাছাকাছি, 16 টাকার নিচে কিনে এই শেয়ারটাতে। জাস্ট আমরা আজকে সিল্কোতে কিছু প্রফিট বুক করেছি, জেনেক্সিলটা আছে কাছে।
তারপরে অগ্নি সিস্টেম এবং এসপি সিরামিক থেকে আমরা প্রফিট নিয়েছি। কারণ অগ্নি সিস্টেম কেনা ছিল আমাদের 25 টাকা 50 পয়সা এরকম রেটে। এসপি সিরামিক থেকে প্রফিট নিলাম এই কারণেই যে বেক্সিমকো লিমিটেডে যদি ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয় তাহলে পারে এর প্রভাব এসপি সিরামিকের ক্ষেত্রে পড়তে পারে। কাঁচামালের সংকট, এলসি সংকটের কারণে কোম্পানিটা কিছুটা বেকায়দায় আছে। আমি ঝুঁকি নিতে চাইনি মেম্বারদেরকে নিয়ে। হয়তো বাড়বে, কিন্তু টেকনিক্যালি এখনও যে খুব খারাপ হয়ে গেছে তা না, কিন্তু যে কোনো সময় বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস উঠে যাবে এবং উঠে গেলে পরে এসপি সিরামিক একটা আনপ্রেডিক্টেবল মুভমেন্ট দিয়ে দিতে পারে। আমি চমকাতে চাই না। আমার প্রতিটা মুভমেন্ট, প্রতিটা জিনিস যেন ক্যালকুলেটিভ থাকে, আমি যেন আগে থেকে হিসাব করতে পারি, সেটা নিশ্চিত করে আমি শেয়ার কিনি। এসপি সিরামিকের মুভমেন্টটা আনপ্রেডিক্টেবল হতে পারে, আমি ওই ঝুঁকি নিতে চাইনি, সুতরাং এই শেয়ারটা ছেড়ে দেওয়া হয়েছে। আনোয়ার গার্ভেনারিং আজকে নেওয়া হয়েছে, আমি আপনাদেরকে আগেই বলেছি এই শেয়ারটা দেখা যাক কি হয়। তালু স্পিনিং আমরা আজকে বাই দিয়েছি, আলু স্পিনিং বাই দিয়েছি, দেখা যাক এই শেয়ারটা আমাদেরকে কোথায় নিয়ে যায়। মোটামুটি এই আর কি আজকে আমাদের অ্যাক্টিভিটিস ছিল। আরও কিছু কাজ হয়তো আমরা করব, মার্কেট যদি এরকম থাকে তাহলে কিছু পদক্ষেপ নিতে হবে মার্কেট আমাদের পোর্টফোলিওটাকে সেফ রাখার জন্য। তো আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা লাইভ মার্কেটে সকাল 9টা থেকে দুপুর 2টা মানে কি মার্কেট ক্লোজ হওয়ার আগ পর্যন্ত আমরা লাইভ সাপোর্ট দিই। কোন শেয়ার কিনতে হবে, কোন শেয়ার থেকে প্রফিট নিয়ে বের হব, কোন মার্কেট কেমন হতে পারে, কোন সেক্টরটা সামনে মুভ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা ওখানে বিস্তারিত আলোচনা করি। যদি কেউ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তাহলে পরে আমি আপনাদেরকে নাম্বার দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের 01921931195। আমাদের আর কোনো গ্রুপ নাই, আমাদের এই একটাই গ্রুপ। অনেকে বিভ্রান্ত হন, বিভিন্ন আমাদের নামের কাছাকাছি অনেকগুলো নামের গ্রুপ আছে, না আমাদের একটাই গ্রুপ এবং আমাদের গ্রুপে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই একটাই মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01921931195। তো যারা যুক্ত হতে চান আমাদের সাথে গ্রুপে, তারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হবেন। আজকে এ পর্যন্তই থাকলো, আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে আসবো। আসসালামু আলাইকুম।